আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা আজকে দেখতে পেলাম, আমি একটু আগে বাইরে থেকে আসলাম, এসে দেখলাম যে পুলিশ, আর্মি যেভাবে আমাদের স্টুডেন্ট বা আমাদের স্বাভাবিক জীবনে যে সকল জনগণ রয়েছে তাদেরকে ধরপাকড় করছে, তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলছে। দেশে যেন আবার একটা অরাজকতার একটা পরিবেশ পরিলক্ষিত হচ্ছে বা দেখতে পাচ্ছি। আবার একটা জিনিস আমরা নিউজ একটু আগে জানতে পারলাম যে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের কষ্ট অর্জিত পরিশ্রমের যে রেমিটেন্সটা তারা ব্যাংকে পাঠাবে না, তারা হুন্ডির মাধ্যমে পাঠাবে। এবং এই বিষয়ে আপনার যৌক্তিকতা বা আপনার কমেন্ট একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন। তো এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, আমাদের প্রবাসী ভাইরা আমাদের ছাত্র ভাইদের প্রতি একাত্মতা ঘোষণা করেছে অলরেডি। এবং তারা ইতিমধ্যে মিস্টার পৌলক সাহেব আমাদের তথ্য প্রতিমন্ত্রী যেভাবে তিনি আমাদের সবাইকে বোকা বানালেন এবং বাঙালি জনগণকে যেভাবে তিনি বা আমাদের একটা কমিউনিটি রয়েছে, এই কমিউনিটি আমাদের পুরো বাঙালি নেশনটাকে বিশেষ করে বর্তমান এই জেনারেশনের ছেলেমেয়েকে বোকা বানাতে চায়, যেটা তাদের সবচেয়ে বড় একটা ভুল স্টেপ। যেমন আমাদের বর্তমান 2024 সালের ছেলেমেয়েরা অনেক স্মার্ট এবং তারা একটা দিক থেকে কমা হলেও আর একটা দিক দিয়ে কিন্তু তারা সেই জিনিসটা পুষিয়ে দেয়। আপনি ফার্স্টে যে স্টেপটা নিয়েছেন, ছোট্ট একটা ইস্যুটাকে অনেক বড় একটা ইস্যু করেছেন এবং ডাটা সেন্টারের কথাটা আমরা দেখলাম বা জানলাম, সেটা খুবই সিম্পল একটা পার্ট, যে পার্টটাতে ইস্যু করে পুরো বাংলাদেশ এবং স্টুডেন্ট কমিউনিটির মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ ক্রিয়েট করা হলো এক সপ্তাহ বা তার বেশি, এটা আসলেও কিন্তু তাদের দ্বারা একটা ফুল স্টেপ ছিল। এবং এই স্টেপ প্রমাণ করে যে তারা আসলেও একটা রং সাইডের দিকে চলে গিয়েছে অলরেডি। যখন আপনি কোনো কিছুতে ভুল ইন্ডিকেট করবেন বা আপনি ভুল করবেন, তখন দেখবেন যে আপনি এমন একটা ডিসিশন নেবেন যে ডিসিশনটা আপনার দিকে বুমেরাং হয়ে আসে। ঠিক এই একই কাজটাই হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সঙ্গে। এবং আমাদের প্রবাসী ভাইরা এই বিষয়ে আজকে বেশ কিছু জার্নাল দেখলাম, বেশ কিছু নিউজ দেখলাম। এক প্রবাসী ভাই বলল যে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে না খেয়ে, আপনি যদি একটা প্রবাসী ভাইয়ের রিপোর্ট দেখেন, তার সকাল থেকে নাইট থেকে ভোর পর্যন্ত যে কাজগুলো করে তারা তারা এত অমানসিক হাড় কাটানি কাজ করে, যে কাজ করে তাদের পারিশ্রমিক বা যে ডলারটা তারা পায় এটা সত্যি খুবই নিম্ন হয়ে যায়। এবং তাদের যে পুষ্টির চাহিদা, তারা যে পরিশ্রম করে, যে পরিশ্রমের জন্য যে পরিমাণ পর্যাপ্ত পুষ্টি খাদ্য দরকার, সেই জিনিসটা কিন্তু তারা পায় না। আলু ভর্তা, ডাল বা সবজি এই জাতীয় খাবারগুলো দিয়েই কিন্তু তারা তাদের নিত্য আহার্য পূর্ণ করে। এবং এই আশায় যে 5টা বা 10টা বা 50টা ডলার বা কোনো রিয়েল বা কোনো দিনার বা ইউরো বা পাউন্ড যদি সে সেভ করতে পারে, তাহলে তার বাসার পরিবারের ভাই বোন বা তার অন্যান্য সদস্যদের জন্য এটা অনেক বড় হয়ে একটা অ্যাসেটে ট্রান্সফার করবে। সবচেয়ে মজার বিষয় এই যে আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেন্সটা ব্যাংকে না পাঠিয়ে হুন্ডিতে পাঠানোর জন্য তারা নিজেরাই ইন্সপায়ার করছে তাদের সবাইকে। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার প্রবাসী যোদ্ধা বলেন বা রেমিটেন্স যোদ্ধা বলেন, তারা সৌদি আরব, মিডল ইস্ট বেশি কর্মরত রয়েছে। এবং এরপরে রয়েছে আমেরিকা, জার্মানি এবং আমাদের ইউরোপের বেশ কিছু দেশের মাধ্যমে তারা প্রচুর পরিমাণে রেমিটেন্স আমাদের দেশে পাঠায় এবং এটা ব্যাংকের মাধ্যমে। আপনি যদি একটা কোনো রেগুলার ব্যাংকে যান, সেই ব্যাংক আপনাকে প্রণোদনা দেয়। মানে এটা আপনাকে এমন যে তুমি যদি আমাকে 1 লক্ষ টাকা দাও, তাহলে আমি তোমাকে 200 বা 2,500 টাকা তোমাকে বকশিস দেবো। এটা অনেকটা বানরের মাঝে কলা ঝুলানোর মতো। আমরা একটা ছোটবেলা একটা গল্প পড়েছি, যে গল্পে বলা হয়েছে তোমার দুজনের মধ্যে ফাইট হয়েছে, তুমি বানরের কাছে গেলে বানর তোমার ভাগটাও নিবে, তোমার প্রতিপক্ষের ভাগটাও নিবে, কিন্তু তোমাদের দুইজনের কপাল কিছুই জুটবে না। এইটা ঠিক এইটা আমাদের ব্যাংকে আপনারা যে টাকাটা পাঠান বা যে টাকাটা প্রোভাইড করেন, এই টাকাটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কাজে লাগিয়ে তারাই কিন্তু লাভবান হয়। আর এই জন্যই ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে পাম দেয়, আপনাদেরকে মূলা ঝুলায় এবং বিভিন্ন অফার দেয়। সেটা হতে পারে ছাতা, হতে পারে বর্ষা মৌসুম হলে অবশ্যই ছাতা দিবে, শীত মৌসুম হলে আপনাকে একটা জ্যাকেট বা একটা গরম কাপড় দিবে। এরকম বেশ কিছু জিনিস আপনাকে লোভ দেখানো হয় বা আপনাকে মূলা ঝুলানো হয়। যদি আপনি সেই মূলায় ঝুলে যান, তাহলে জেনে রাখুন আপনার পকেট কাটা হবে। কেননা আপনি যখনই ব্যাংকে 1 লক্ষ বা 2 লক্ষ ডলার বা পাউন্ড যেটা আপনি প্রেস করবেন, ব্যাংক কিন্তু এটাকে কাজে লাগিয়ে ঠিকই তার উৎসটা তুলে নেবে, কিন্তু মাঝখান দিয়ে আপনি আপনার মূল ব্যালেন্স যেটা পাচ্ছেন সেটা কিন্তু হারাবেন। ইন দ্য মিন টাইম যখন আপনি টাকাটা নিচ্ছেন, সরকারও আপনার এখান থেকে ট্যাক্স পাবে, যে কারণে আমাদের অথরিটি
আপনারা যখন বিমানবন্দরে যান, বিমানবন্দরে যে আপনাদেরকে হ্যাসেল করা হয়, ইভেন আপনারা যখন ওই দেশে যান, ওই দেশের অথরিটিও কিন্তু আপনাকে হ্যাসেল করে। মানে আমাদের দেশের যে সকল হাই পররাষ্ট্রনীতি রয়েছেন, যারা সচিব পর্যায়ে রয়েছেন, তারা কিন্তু এই কাজটা করে। এবং এই অভিযোগ দেখতে দেখতে আমরা বড় হচ্ছি যে আমাদের দেশের ভাইয়েরা যখন বাইরে যায়, তারা কোনো প্রকার সাপোর্টিং রোলটা পায় না, যেটা ইন্ডিয়ান হাই কমিশনাররা তাদের দেশের লোকের জন্য অফুরন্তভাবে প্রোভাইড করে। সো প্রবাসী ভাইদের এই স্টেপটা যথেষ্ট ইতিবাচক হবে যদি তারা এটা কন্টিনিউ করতে পারে। এবং আমাদের দেশের ব্যাংকের অবস্থা আপনারা সবাই জানেন, এটা এখন পুরোটাই খালি হয়ে গেছে বলতে গেলে, কিন্তু যেটা রয়েছে সেটা জাস্ট উপরটা দেখানো হচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের অর্থনীতিবিদদের চেষ্টা করছে এটাকে কাটিয়ে ওঠার জন্য, কিন্তু বাস্তবিক যে চিত্র রয়েছে এটা আপনি প্রত্যেকটা ব্যাংকে গেলেই দেখতে পাবেন যে তাদের ভিতরে আসলে শূন্যতা বিদ্যমান। এবং অনেক ব্যাংক প্রয়োজনীয় 5 থেকে 10,000 টাকাটাও কিন্তু ব্যাংক দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে তাদের মূল অ্যাসেটটা করে এই প্রবাসীদের রেমিটেন্স। যখন প্রবাসীদের রেমিটেন্স ডলার ট্রান্সফার হয়ে হিট করবে বাংলাদেশ ব্যাংকে, তখন কিন্তু টাকাটা ফ্লো করবে আপনাদের নিকট যাওয়ার জন্য। একটা রিপোর্ট রয়েছে 2024 সালের মে মাসে আমাদের এই দেশে 250 কোটি মার্কিন ডলার ট্রান্সফার হয় বাইরের দেশ থেকে, যেই ফ্লোয়ের কারণে আমাদের ইকোনমি কিছুটা হলেও কিন্তু সাপোর্ট পেয়েছে। সো সার্বিক দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি যে প্রবাসীদের যে এই ফ্লোটা, এটা আমাদের দেশের ইকোনমির জন্য যথেষ্ট একটি ইতিবাচক দিক। যদি এইটা কলাপস করে, যদি এইটা তারা হুন্ডির মাধ্যমে প্রেস করা শুরু করে, তাহলে আমাদের অর্থনীতিতে আবার একটা ধাক্কা কিন্তু আসবে। এবং এই ধাক্কাটা উঠবে কিন্তু এই আম জনতা বা ম্যাঙ্গো পিপলদের মাধ্যম দিয়ে। যদিও আমাদের দেশের বর্তমান এই সময়ে যে মূল্যস্ফীতি যাচ্ছে সেটা 9.72%, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। একইভাবে যদি তারা রেমিটেন্সের ফ্লোটা হুন্ডির মাধ্যমে পাঠায় এবং ব্যাংক কর্তৃপক্ষ যদি সেই ডলারটা না পায়, তাহলে এই ডলারটা না ভাঙাতে পারলে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু অর্থ হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট একটা বিশাল রকমের মূল্যস্ফীতি কিন্তু ধাক্কা আসতে আসতে সামনের মাসে, যদি এই মাসে বা সামনের মাসে যদি তাদের পর্যাপ্ত অর্থ, লাইক যেটা আমরা মে মাসে পেয়েছি 250 কোটি ডলার বা তার বেশি, এটা যদি এই মাসে ইনজেক্ট না হয়, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক বা আমাদের অর্থনীতি কিন্তু আবার একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। কেননা আমরা ইতিমধ্যে আজকে একটা সকালে একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশ বহির্বিশ্বের কাছে 94 বিলিয়ন ডলার ঋণগ্রস্ত রয়েছে। সো রাশিয়া, ইন্ডিয়া বা চায়না যে ডলার দিয়ে তারা আমাদের বিভিন্ন উন্নয়নে অবদান রাখছে, সেই উন্নয়নে যদি তারা টাকাটা ব্যাক চায়, তাহলে কিন্তু আমরা সেই টাকাটা ফিরে দিতে পারবো না। এখানে একটা ইনফরমেশন বলে রাখি, 1914 সালে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়, পুরো যুদ্ধের দায়ভার কিন্তু জার্মানির উপর চাপিয়ে দিয়েছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। এবং এই যুদ্ধের ব্যয়ভার ছিল 33 বিলিয়ন ডলার, যেটা বর্তমান সময় যদি আপনি হিসাব করেন 270 বিলিয়ন ডলারের সেটা দাঁড় দেয়। এবং এই ডলারটা জার্মানিদেরকে শোধ করতে সময় লেগেছিল 2010 সাল। সো টোটালি 100 বছর সময় লেগে পায় এই ডলারটা তাকে রিপে করার জন্য। তাহলে চিন্তা করুন, আমাদের দেশের এই যে ঋণগ্রস্ততা রয়েছে 94 বিলিয়ন ডলার, যদি এটা যদি আমরা রিপে করতে হয়, তাহলে টোটাল ব্যয়ভার কিন্তু আমার আপনার এই আম জনতা 18 কোটি বা 170 থেকে 180 মিলিয়ন এই বাংলার বুকের উপর দিয়ে কিন্তু চাইতে হবে। কোনো অথরিটি বা কোনো যারা আমাদেরকে ম্যানেজমেন্ট করে, যারা আমাদেরকে বলে তারা কেয়ার করে, ডেভেলপমেন্ট করে, তারা কেউ কিন্তু এই বিষয়টা সামনে আনবে না। ইভেন আপনি এই যে আমাদের ছাত্র অধিকার আন্দোলন যে সকল ভাইরা আছে কাজ করেছে, তাদের জীবনের বিনিময়ে আজকে সবাই কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে, যেটা 93% কোটা অধিকার বা মেধাটা, কিন্তু তাদেরকে জীবন দিতে হয়েছে 1073 আজকের রিপোর্ট অনুযায়ী প্রথম আলো। এবং এটা বাড়বে। ইভেন জাতিসংঘ, বিবিসি বলেন, সিএনএন বলেন, আল জাজিরা টেলিভিশন বলেন, সবাই কিন্তু এই জিনিসটা হাইলাইট করছে যে আমাদের দেশের স্টুডেন্টদের উপর এই ধরনের ন্যাক্কারজনক অত্যাচারটা করা হয়েছে, যেটা আসলেও কাম্য নয় এবং এটার বিচার হওয়া খুবই প্রয়োজন। সো প্রবাসী ভাইদের কাছে প্রত্যেক দেশের একটা যে রেসপেক্ট বা একটা আশা, সেটা কিন্তু আপনি এখন দেখতে পাবেন। আর এই সময় প্রবাসী ভাইদের উচিত তাদের প্রতি যে কেয়ারনেসটা একটা দেশ, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেওয়া উচিত, যেটা সেটা কিন্তু যদি তারা সেটা আদায় করতে পারে, তাদের জন্য যথেষ্ট একটা ভালো সাপোর্টিং রোল হবে। কিরকম, পাসপোর্ট অফিসে গেলে আমরা ধাক্কা খাই, ঘুষ দিতে হয়, পাসপোর্ট অফিসে গেলে ঝামেলা পোহাতে হয়, এই জিনিসটা রিকভার করার জন্য একটা স্টেপ নেবেন। এবং অবভিয়াসলি যখন আপনি ভিসা প্রসেসিং করতে যাবেন, বিমানবন্দরে যে একটা হ্যাসেলমেন্ট, আপনার পর্যাপ্ত যে আসবাবপত্র, আপনার যে অ্যাসেট বা আপনি যেটা বিদেশ থেকে নিয়ে আসেন, সেই জিনিসগুলো যেভাবে বিমান কর্তৃপক্ষ এটাকে ভেঙে দেয় বা এটাকে টর্চার করে, এই জিনিসগুলো থেকে অবশ্যই রিফর্ম হওয়ার জন্য অথরিটিকে একটা
আলটিমেটাম দিতে পারেন এবং একই সঙ্গে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের হাই কমিশনার যারা আপনাকে কেয়ার করার কথা বলে আপনাকে কেয়ার করে না, তারাই আপনার এই কষ্টার্জিত ডলারের অর্থ দিয়েই কিন্তু তাদের স্যালারিটা ইনক্লুড হয়। সো বেশ কিছু পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে যদি আমাদের প্রবাসী ভাইয়েরা স্টেপ নেয় এবং ভালো রকমের একটা কমিউনিটি যদি ক্রিয়েট করতে পারে এবং এইটা যদি আমাদের সরকার বা অথরিটিকে স্ট্রংলি এক্সিকিউট করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের প্রবাসীদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও না অনেকটাই সলভ করা সম্ভব। আর একই সঙ্গে আমাদের দেশে জনসাধারণ, স্টুডেন্ট ভাই এবং যারা যেখানে রয়েছে পৃথিবীর যে কোনো জায়গায়, কাইন্ডলি আমাদের স্টুডেন্টকে সাপোর্ট দিন, কারণ এরাই কিন্তু মেধা, এরাই আপনার ফিউচার, এরাই আপনার দেশকে সামনে নিয়ে যাবে এবং এরাই আপনার দেশকে বানাবে গোল্ডেন কান্ট্রি। কোনো অথরিটি কিন্তু এটা বলতে পারবে না। অথরিটি আপনাকে জাস্ট মোলা ঝুলাবে এবং আপনি এই মোলায় ঝুলায় যদি নাচতে থাকেন তাহলে আপনার লাইফ, আপনার ফিউচার, আপনার জেনারেশন গন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।